প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। 5 আগস্ট পরবর্তী সময়ে হাসিনা যখন পালিয়ে গেলেন ভারতে, নেতা কর্মীদের বিপদে ফেলে কারো কথা না ভেবে নিজের জীবন বাঁচাবার জন্য হাসিনা পালিয়ে গেলেন ভারতে। তখন থেকে শুরু করে আওয়ামী নেতা কর্মীরা কিন্তু এখনো একটি আনকমফোর্টেবল সিচুয়েশনে আছেন। তারা যে সিচুয়েশনে আছেন অনেকটা আন্ডারগ্রাউন্ডের মতোই অবস্থা। তো এর মধ্যেও কখনোই দেখা যায়নি কোনো একটি লোকের মধ্যে এই আওয়ামীদের অনুশোচনা। খুবই ইন্টারেস্টিং ব্যাপারটি, এবং অ্যাট দ্য সেম টাইম দুঃখজনক। আমি অন্তত যাদের চিনি, কোনো একটি লোকের মধ্যে, কোনো একটি লোকের মুখে আজ পর্যন্ত শুনিনি যে হাসিনা ঠিক কাজ করেননি, হাসিনা অন্যায় করেছিলেন, বাড়াবাড়ি করেছিলেন, গণহত্যা করেছিলেন, নির্দয় হয়েছিলেন এই দেশের মানুষের প্রতি। একটি মানুষ কোনো রকম কনফেশন, যেটাকে বলি আমরা, দোষ স্বীকারোক্তি দেয়নি। একজন মানুষও দেয়নি, দিচ্ছে না। সম্ভবত আওয়ামীরা এই বিষয়টি জানেন না। দোষ করলে যে অ্যাপোলোজাইজ করতে হয়, সেটা প্রকাশ করতে হয়, বলতে হয় যে আমি দোষ করেছি, আমার অন্যায় হয়েছে। আওয়ামীরা এই বিষয়টি শেখেননি, আমার যেটা মনে হয়, আমার ব্যক্তিগত বোধোদয় এটি। আমি পাইনি একজন লোককেও যারা রিগ্রেটফুল, বিন্দুমাত্র অ্যাপোলোজেটিক কিংবা অ্যাপোলোজাইজ করতে রাজি আছেন। তো বরং উল্টোটা হচ্ছে, সুযোগ পেলেই তারা হাসিনার পক্ষে সাফাই গাইছে, আওয়ামী লীগের পক্ষে সাফাই গাইছে। আওয়ামী লীগ কত পুরনো দল, এদের কি কি অবদান আছে, সেই পুরনো কাসন্দি ঘেটেই চলেছে। কিন্তু সাম্প্রতিককালের গণহত্যা, জেনোসাইড, ম্যাস কিলিং, গুম, অপহরণ, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, অর্থ পাচার, ব্যাংকগুলোকে খালি করে দেওয়া এবং মেগা প্রজেক্ট সব নিয়ে মেগা লুটপাট করা, দেশে বিদেশে সম্পদের পাহাড় গড়া, এই যে বিষয়গুলো, এগুলো অস্বীকার করছে তারা। আওয়ামী বাকশালীরা অস্বীকার করছে, না এগুলো ঠিক না, এগুলো এমনি বলা হচ্ছে। অর্থাৎ কোনোভাবেই তারা রিগ্রেট করছে না, তারা রিগ্রেট করতে রাজি নেই। তো এই যখন সিচুয়েশন, তখন বিভিন্ন মহল থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার দাবি উঠেছে। ছাত্র নেতারা তো এখনো সেই দাবিতে অনড়। বিশেষভাবে নতুন গঠিত রাজনৈতিক দল এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তারা কিন্তু এই দাবি এখনো ছাড়েনি। শুধু তারাই না, এখনো লাখো কোটি মানুষ এই দেশের স্বপ্ন দেখছে, আশা করছে যে আওয়ামী লীগ কোনো একদিন নিষিদ্ধ হবে। তো তাদের সেই আশা কোনোভাবে পূরণ হবে, আপাতত আমি সেই সম্ভাবনা দেখছি না। কারণ প্রধান যে দলটি আছে এই দেশে এখনো, কর্মী সমর্থক তাদের সংখ্যার বিচারে যেই দলটি এখন প্রধান, বিএনপি, বিএনপি কিন্তু এই বিষয়ে একেবারেই ঘুরে গিয়েছে। তারা আগে যা বলতো হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, তারা নির্যাতিত হয়েছে, হাসিনা তাদের নির্যাতন করেছেন, তারা আর এইসব বিষয়ে তেমন কথা বলছেন না। এবং তারা প্রকারান্তরে বিরোধিতাই করছেন আওয়ামী লীগ নিষিদ্ধকরণের ব্যাপারে। তারা চাচ্ছেন না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। প্রকাশ্যে বলছেন তারা যে আমরা কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নই, জনগণ যদি তাদের ক্ষমা করে দেয়, কৌশলী হবার চেষ্টা করছেন। বাট আমরা এসব ফাঁক ফোকর ধরতে পারি, কৌশলী হবার চেষ্টা করছেন। জনগণ তাদের ক্ষমা করে দিলে তারা আসবে, তারা নির্বাচন করবে, আমাদের কিছু বলবার নেই। সো খুবই পোলাইট হয়ে গিয়েছে আওয়ামী লীগের ব্যাপারে, খুবই সহনশীল হয়ে গিয়েছে, খুবই ফরগিভিং হয়ে গিয়েছে বিএনপি। তো তাতে করে ছাত্র নেতাদের বা নতুন গঠিত দলের বা যারাই এই দাবিটি করছে, তারা টেকনিক্যালি একটু অসুবিধায় পড়ছে। কারণ বিএনপির মতো এমন একটি বড় দল যদি সেটির বিরোধিতা করে, তাহলে তাদের পক্ষে কুলিয়ে ওঠা বা সেই দাবিটিকে এস্টাবলিশ করা অতটা সহজ হয় না। আর সাম্প্রতিককালে আমাদের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টাও বলেছিলেন এক সাক্ষাৎকারে যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা ভাবছে না। তো বিএনপির এটি না চাওয়া আর অধ্যাপক ইউনূসের এটি না চাওয়া, দুটোর প্রেক্ষাপট কিন্তু ভিন্ন আমার বিবেচনায়। এটি আমার অ্যানালিসিস। অধ্যাপক ইউনূস যদি না চেয়ে থাকেন বা বলছেন যে সরকার চাচ্ছে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার বিষয়ে ভাবছে না, তাহলে তিনি হয়তো পশ্চিমী গণতন্ত্রের মডেলে বিষয়টিকে উদারভাবে দেখছেন যে হাসিনা অপরাধ করেছে, ঠিক আছে, হাসিনার বিচার হবে, হাসিনাকে শাস্তি দেওয়া হবে বা অন্যান্য
আওয়ামী হাই অ্যাপস যারা আছে, ঊর্ধ্বতন মন্ত্রী, এমপি, যারা বিভিন্ন রকমের অপরাধের সঙ্গে যুক্ত, মানবাধিকার বিরোধী মানবতা বিরোধী অপরাধ থেকে শুরু করে অন্যান্য অর্থ পাচার এইসবের সঙ্গে জড়িত, তাদের বিচার হবে। তো দল নিষিদ্ধ করবার প্রয়োজন নেই। তো অধ্যাপক ইউনূস এখানে কাইন্ড হবার চেষ্টা করছেন এবং ফরগিভিং হওয়ার চেষ্টা করছেন, আমি যেটুকু বুঝতে পারি। আর বিএনপির ক্ষেত্রে বিষয়টি এরকম, সেটা আমি মানছি না। তো বিএনপিকে আগে আমরা ক্ষমতায় দেখেছি, আমাদের যে খুব সুখকর অভিজ্ঞতা আছে বিএনপির ব্যাপারে তা কিন্তু না। হ্যাঁ, আওয়ামী লীগের চাইতে কম অসুখকর ছিল বিএনপির বিষয়টি আমাদের কাছে। আওয়ামী লীগ যা করেছে সেই তুলনায় বিএনপির অপরাধ সমূহ তুচ্ছ এবং নগণ্য, বাট অপরাধ তারা কম বেশি করেছিলেন। তারা যে রাষ্ট্র খুব ভালো চালিয়েছেন, আমাদের খুব ভালো রেখেছিলেন, মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল, এরকম না বিষয়টি। যদি এরকমই হতো তারা ক্ষমতায় থাকতেন দীর্ঘদিন, কিন্তু থাকতে পারেননি। পালাক্রমে তাদেরকে ক্ষমতা আসতে হয়েছে। মানুষ যখন বিরক্ত হয়ে গিয়েছিলেন, দেশবাসী, সাধারণ মানুষ, যে আওয়ামী লীগের কাছ থেকে আমরা কিছু পাচ্ছি না, ঠিক আছে বিএনপিকে একবার ট্রাই করি। পরে বিএনপির অত্যাচারে তারা অতিষ্ঠ, আবার সরকার বদলাবার চেষ্টা, দল বদলাবার চেষ্টা, আওয়ামী লীগ চলে আসলো, আওয়ামী লীগ আরও খারাপভাবে আবির্ভূত হলো। এইবার তারা বিএনপির সে আগের অত্যাচারের কথা, দুঃশাসনের কথা ভুলে গিয়ে আবার তারা চেষ্টা করেছে, আচ্ছা বিএনপিকে আবার ভোট দিয়ে দেখি। তা আসলে আমাদের এই নাগরদোলায় এরকমভাবে চলা ছাড়া আর কোনো ব্যবস্থাই নেই। এটাই আমাদের ব্যবস্থা। কারণ দুটো দল এইভাবেই আমাদের চলেছে এবং আমাদের চালিয়েছে। তো আমি ধারণা করছি সেই বিএনপি এখন ক্ষমতায় আসি করছে, এবং এটা সঙ্গত কারণে এই কথা বলতেই হচ্ছে যে বিএনপির ক্ষমতায় আসবার একটি সম্ভাবনা আছে। তো সেই সম্ভাবনাকে পুঁজি করে তারা হয়তো ভাবছে যে হ্যাঁ, আগামী দিনগুলোতে আমরা ক্ষমতায় আসলে আমরা আগে যা করেছি 19-20 হতে পারে, আমাদের শাসন তো হাসিনার মতোই হবে। আর জনগণ তখন আমাদের দলকেও নিষিদ্ধ করবে, আমাদের বিরুদ্ধে কঠোর হবে। তাই তারা চাইছে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে। এই জন্যে যে ভবিষ্যতে অপকর্ম করলে যাতে তারাও পার পেয়ে যায়, আমাদের জনসাধারণ, আমাদের দেশবাসী যাতে তাদের সে অপরাধগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, সিম্প্যাথেটিকলি দেখেন। এই জন্য তারা বোধহয় ওই চিন্তা থেকে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে। কারণ তারা কম নির্যাতিত হয়নি গত 15-16 বছরে। বিশেষভাবে সাধারণ নেতাকর্মীরা তারা বাড়িতে থাকতে পারেননি, সেইটি জানি আমরা। এই দেশের মানুষ সাক্ষী দিবে। তারা রাতে বাড়িতে ঘুমাতে পারেননি, তারা এলাকায় থাকতে পারেননি, বছরের পর বছর এলাকা ছাড়া ছিলেন, পরিবার ছাড়া ছিলেন। তো সেই দলটি যদি এখন আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বিরোধিতা করে, তাহলে আসলে আমাদের বলবার আর কিছু থাকে না। আর সেই জন্য আমাদের মনে হয় যে তাদের মনে সেই দুরভিসন্ধি আছে যে আমরা ক্ষমতায় গিয়ে অপকর্ম করব, তখন দেশবাসী আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ক্ষমা করে আবার ফিরিয়ে আনবেন আগের মতো। সাইক্লিক অর্ডারে আমাদের অপকর্ম চলতেই থাকবে। তো এর বাইরে আমি আর কোনো কারণ দেখছি না। তো যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়, তাহলে মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ যে ঝটিকা মিছিলগুলো করছে, এগুলো নিয়ে কথা হচ্ছে বিভিন্ন মহলে, সবাই সমালোচনা করছেন তারা কেন মিছিল করে, কিভাবে করে। এবং দু একবার পুলিশ চেষ্টাও করেছে তাদেরকে গ্রেপ্তার করতে, দু এক জায়গায় করেছেও। তারা লিফলেট বিলি করেছে, ঝটিকা মিছিল করেছে। অতি সাম্প্রতিককালে এই এক সপ্তাহের মধ্যে দুবার হলো। গত মঙ্গলবার বোধহয় তারা যাত্রাবাড়ির দিকে একটি ঝটিকা মিছিল করেছিল, আর গতকাল ঢাকার উত্তরায় করেছে বেশ বড়সড় একটি মিছিল, এবং বেশ অনেক সময় নিয়ে তারা এটি করেছে। তো যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি অফিসিয়ালি, ফর্মালি, তাহলে তারা মিছিল করবে, এটি স্বাভাবিক। আর যদি মিছিল করে, তাহলে এইটি নিয়ে তাদেরকে বাধা কিভাবে দেয়া যাবে, সরকার তাদের বিরুদ্ধে অ্যাকশন কিভাবে নেবে? আর যদি অ্যাকশন নাই নেওয়া হয়, তাহলে আজকে ঝটিকা মিছিল, কালকে আবার একটু বড় মিছিল, এই করে করে তারা তো পুনর্বাসিত হয়েই যাবে একটা সময়ে। আর এই জন্য কি এই দেশের ছাত্র জনতা আন্দোলন করেছিল? এই জন্য কি আমাদের তরুণেরা প্রাণ দিয়েছিল? বিষয়টা কি তাই? তাই তো না বিষয়টি। তাহলে এরকম হচ্ছে কেন? সরকার যেমন ছাত্রলীগকে আইনানুগভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে, আওয়ামী লীগকে ওইভাবে আইনানুগভাবে নিষিদ্ধ ঘোষণা করা যায়? আর এইটি তো পৃথিবীতে প্রথমবার হয়নি। অনেকে বলছেন দল অপরাধ করেছে, ফাইন, ঠিক আছে, তারা সাজা ভোগ করবে, তারা জেল খাটবে, দল কেন নিষিদ্ধ করতে হবে? অনেকে এরকম প্রশ্ন তুলছেন। তাদের কি জানা নেই যে পৃথিবীতে আরো এরকম ঘটনা অনেকবার ঘটেছে? অনেক দল অনেক দেশে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ছিল, খুনের সঙ্গে যুক্ত ছিল, গুমের সঙ্গে যুক্ত ছিল। এইসব কারণে তাদের সাজা হয়েছে। শুধু লোকদেরই সাজা হয়েছে তা না, দলীয় কর্মীদের, নেতাদের সাজা হয়েছে তা না, দলগুলো কিন্তু নিষিদ্ধ হয়েছিল। সেই ইতিহাস আমাদের জানা আছে। আর যদি তাই থাকে, তাহলে সেইগুলোকে প্রেসিডেন্ট হিসেবে নিয়ে, নজির হিসেবে নিয়ে, তাহলে আমরা ব্যবস্থা নিতে পারছি না কেন? কিসের দুর্বলতা আমাদের? কোন জিনিসটা আমাদের টেনে ধরছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে? তো আমি যদি একটু পেছনে ফিরে গিয়ে ঐতিহাসিক রেফারেন্সটা নিই,
তাহলে আমাদের সুস্পষ্টভাবে মনে পড়বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানিতে নাজি পার্টিকে নিষিদ্ধ করা হয়েছিল। রোয়ান্ডাতে 1994 যে জেনোসাইড হয়েছিল টুটসিদের বিরুদ্ধে, তখনও কিন্তু MRND যে দলটি ছিল তাদের, সেই দলটিকেও কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল এবং আরো অন্যান্য অনেক সংগঠন সরকার সমর্থিত নিষিদ্ধ হয়েছিল। বসনিয়া হার্জেগোভিনায় 1992 থেকে 1995 1992 থেকে 95 সাল পর্যন্ত সেখানে যে গণহত্যা হয়েছিল এবং বিশেষভাবে সাব্রেনিকায়, তখনও কিন্তু সেখানকার রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ হয়েছিল। যারা এই গণহত্যার সঙ্গে যুক্ত ছিল, জেনোসাইডের সঙ্গে যুক্ত ছিল, তাদের দলগুলো কিন্তু নিষিদ্ধ হয়েছিল। তারপর ইরাকে 2003 সালে যখন ইউএস ইনভেশন হলো, আমেরিকানরা যখন সেখানে গিয়ে হামলা চালালো, তখন কিন্তু এই সবকিছু শেষ হয়ে গেলে পরে সাদ্দামের বাথ পার্টিকে নিষিদ্ধ করা হয়েছিল এবং ইরাকের পুনর্গঠন শুরু হয় বাথ পার্টি নিষিদ্ধকরণের মধ্য দিয়ে। এইটি একটি টার্মও আবিষ্কার হয়ে গিয়েছিল, ডিবাদিফিকেশন, অর্থাৎ বাথ পার্টিকে নিষিদ্ধ করা কিংবা সেই পার্টিটিকে সমূলে উৎপাটিত করা, এবং সেটা হয়েছিল। এবং ক্যাম্বোডিয়াতে কিন্তু হয়েছিল বিষয়টি 1975 থেকে 79 সাল পর্যন্ত। পল পটের যে খ্যামারুজ পার্টি, তারাও জেনোসাইডের সঙ্গে যুক্ত ছিল, গণহত্যার সঙ্গে যুক্ত ছিল এবং তাদের সেই খ্যামারুজ পার্টিকেও নিষিদ্ধ করা হয়েছিল। সো এতগুলো উদাহরণ আমাদের আশেপাশেই আছে এবং এগুলো খুব বেশি পুরনো তাও না। তাহলে আমরা কেন পারছি না? কি জন্য আমরা অপেক্ষা করছি? আওয়ামী বাকশালীরা আবার ফিরে আসবে, হাসিনা আবার ক্ষমতায় আসবে, এই জন্য অপেক্ষা করছি আমরা। কেন করছি অপেক্ষা করবার আর সময় নেই। তাই অন্তর্বর্তীকালীন সরকারের যারা এই বিষয়ে ব্যবস্থা নিতে পারবেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা বিশেষভাবে, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা এই বিষয়ে এগিয়ে আসুন, ব্যবস্থা নিন, যথাযথ ব্যবস্থা নিয়ে আইনানুগ উপায়ে যেভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, অনতি বিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। এই বিষয়ে দেরি করবার আর কোনো সময় নেই, যথেষ্ট সময় পার হয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।